আমার লার্নিং জিওগ্রাফি লেসন চ্যানেলে আমার ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি আলোচনা করব আমাদের অর্থনৈতিক ভূগোলের প্রথম অধ্যায় অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে। দেখো, কথাটা হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ। কার্যকলাপ মানে আমরা যে কাজগুলো করি, আর যে কাজগুলো করি তার মাধ্যমে যে অর্থ উপার্জন হয় তাকেই বলা হয় অর্থনৈতিক কার্যকলাপ। এই ছবিটাতে তোমরা দেখছো আমরা কিছু কাজের ছবি দিয়েছি। কৃষক কৃষিকার্য করছে, মৎস্য আহরণ করা হচ্ছে, খনি থেকে খনিজ সম্পদ সংগ্রহ করা হচ্ছে, টিচার শিক্ষাদান করছেন, রিয়েল এস্টেট উনি বিক্রি করছেন, ব্যাংক পরিষেবা। তাহলে এই যে পেশাগুলো, তার সাথে যুক্ত যে লোকগুলি, তারা এই কাজগুলি করে এবং কাজ করার মাধ্যমে সে অর্থ উপার্জন করে। তাহলে অর্থনৈতিক কার্যকলাপ বলতে আমরা যে কাজ করি সেই কাজের মাধ্যমে যে অর্থ উপার্জন করি তাকেই বলা হয়, সেই কাজগুলিকেই বলা হয় অর্থনৈতিক কার্যকলাপ। এবার দেখো, অর্থনৈতিক কার্যকলাপের সংজ্ঞা যদি বলতে যাই তাহলে যেসব কাজে কি হচ্ছে, মানুষের চাহিদা মিটছে, এই চাহিদা মেটার ফলে কি হচ্ছে, সম্পদের উপযোগিতা বাড়ছে, মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটছে, মানুষ স্বনির্ভর হয়, দেশের অর্থসামাজিক উন্নয়ন ঘটে, তাহলে এই ধরনের কাজকে বলা হয় অর্থনৈতিক কার্যাবলী। অর্থাৎ যে কাজ করলে মানুষের কীভাবে চাহিদা মিটবে, সম্পদের উপযোগিতা, ব্যবহারযোগ্যতা, গ্রহণযোগ্যতা সেগুলি বাড়বে, এই সম্পদ ব্যবহার করে মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে, মানুষের উন্নতি ঘটবে, দেশের অর্থসামাজিক উন্নতি ঘটবে, সেই কাজগুলিকেই আমরা বলবো কি অর্থনৈতিক কার্যকলাপ। অধ্যাপক থমাস বলেছেন, ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ এ ফাংশন অফ প্রোডাকশন, কনজামশন অ্যান্ড এক্সচেঞ্জ। অর্থাৎ কি, অর্থনৈতিক কার্যকলাপ হলো উৎপাদন, ভোগ আর বন্টন, এই কর্মকাণ্ডগুলোকেই বলা হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ। কেমব্রিজ ডিকশনারি অনুযায়ী দ্রব্য ও সেবা উৎপাদনে কেনাবেচার সঙ্গে যুক্ত কার্যকলাপ, অর্থাৎ দ্রব্য উৎপাদন এবং সেবামূলক কাজ, এই কাজগুলো কেনাবেচার সঙ্গে যুক্ত কার্যকলাপ আর পদ্ধতিগুলোই হলো অর্থনৈতিক কার্যাবলী। এবার আমরা আলোচনা করি অর্থনৈতিক কার্যকলাপের পর্যায়। তোমরা জানো, আদিমকালে মানুষ গুহাতে বাস করত, মানুষ ছিল গুহাবাসী। যখন গুহাবাসী ছিল তখন মানুষ কি করত, বন থেকেই তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, বস্ত্র হিসেবে গাছের পাতা, সেগুলি বন থেকেই সংগ্রহ করত। কিন্তু বর্তমানে তো আর মানুষ গুহাতে বাস করে না, মানুষের জীবনযাত্রার মানের অনেক পরিবর্তন হয়েছে, আর এই জীবনযাত্রার মানের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে কিন্তু অর্থনৈতিক কার্যকলাপেরও কিছু বিকাশ হয়েছে, পরিবর্তন হয়েছে। তাহলে সেই হিসেবে আমরা এই অর্থনৈতিক কার্যকলাপকে কতগুলো পর্যায়ে ভাগ করি। যেমন আদি পর্ব, আজ থেকে প্রায় 20 লক্ষ থেকে 35,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, এই সময় কি হচ্ছে, মানুষ ছিল খাদ্য সংগ্রাহক আর শিকারী। প্রথম পর্যায়ে এই সময় কি হলো, মানুষ উদ্ভিদ আর বন্যপ্রাণীকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে শিখলো। অর্থাৎ উদ্ভিদের বিকাশ ঘটানো, মানে বীজ থেকে নতুন গাছ তৈরি করা, বন্যপ্রাণীকে ধরে রাখা, বন্যপ্রাণীর সংখ্যা বাড়ানো, এই যে প্রাকৃতিক উপায়গুলো সেগুলোকে ব্যবহার করে নিজের প্রয়োজন মেটাতে শুরু করলো। দ্বিতীয় পর্যায়ে আজ থেকে প্রায় 6,000 খ্রিস্টপূর্বাব্দে এই সময় মানুষ কি করলো, কৃষিকাজ, পশুপালন, মৎস্য আহরণ করতে শিখলো। তৃতীয় পর্যায়ে আজ থেকে প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দ, এই সময় কি হয়েছে, মানুষের ক্ষুদ্র আর কুটির শিল্পের সূচনা করলো। অর্থাৎ তৃতীয় পর্যায়ে গিয়ে কি হলো, শিল্পের আমরা আগমন দেখতে পাচ্ছি। অর্থাৎ এর আগে পর্যন্ত মানুষ প্রকৃতি নির্ভরই ছিল। এবার আজ থেকে প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দে প্রথম শুরু হলো কুটির শিল্পের, এবং সপ্তদশ বা 17 থেকে 19 শতাব্দী, এই সময় তোমরা জানো শিল্প বিপ্লব হয়েছিল, এবং ধীরে ধীরে কি হলো, বৃহৎ শিল্পের প্রচলন হলো। এরপরে আসি চতুর্থ পর্যায়ে, 20 শতাব্দীর প্রথম দিকে, এই সময় কি হলো, কৃষি এবং শিল্প উৎপাদিত সামগ্রীর
আমদানি রপ্তানির মাধ্যমে ব্যবসা বাণিজ্যের বিকাশ লাভ হলো। ঠিক আছে? এরপরে আসছি আমরা পঞ্চম পর্যায়। বিংশ শতকের প্রথম দিকে কি হয়েছে, কৃষি, শিল্প, বাণিজ্য, এই যে ব্যবসা বাণিজ্যগুলো হলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কি হলো, পরিষেবামূলক কাজে বিকাশ ঘটলো। নেক্সট আমরা লাস্ট পর্যায়ে, ষষ্ঠ পর্যায়ে কি দেখছি, যে ওপরের যে কাজগুলো অর্থাৎ কৃষি, শিল্প, পরিষেবা, সুষ্ঠুভাবে পরিচালনা, এই কাজগুলিকে করার জন্য নীতি নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ, পরামর্শ দান সংক্রান্ত অত্যাধুনিক কাজের বিকাশ লাভ করলো। তাহলে এইভাবেই কি হলো, ক্রম পর্যায়ে অর্থনৈতিক কার্যকলাপের পরিবর্তন বা বিবর্তন ঘটল। অর্থনৈতিকভাবে মূল্যবান সম্পদ সৃষ্টি বা সেবার উদ্দেশ্যে মানুষ যে যে কাজ করে তাকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। এদের মধ্যে প্রথম ভাগটি হলো প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ। প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ আমরা বলি সেই কাজগুলোকে যেগুলো দিয়ে মানুষ তার প্রাথমিক চাহিদা মেটাতে সম্ভব হয়। প্রাথমিক চাহিদা কি? প্রাথমিক চাহিদা হলো মানুষের সবচেয়ে প্রথম প্রয়োজনীয় উপাদানগুলি, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান। মানুষের বেঁচে থাকার জন্য এই তিনটি ভীষণভাবে আবশ্যক। আর এই তিনটি জিনিসের যোগানের জন্য যখন মানুষ কাজ করে অর্থ উপার্জন করে, তখন সেই কাজগুলোকে আমরা বলি প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ। অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটি যোগানের উদ্দেশ্যে মানুষ যে কাজ করছে সেই কাজগুলি হলো প্রকৃতি নির্ভর। এক্ষেত্রে কি হয়, মানুষ প্রকৃতির ভাণ্ডার থেকে সরাসরি সম্পদ সংগ্রহ করে আর উপভোগ করে। অর্থাৎ প্রকৃতি থেকে সরাসরি সম্পদ গ্রহণ, ফলমূল সংগ্রহ, বনজ সম্পদ সংগ্রহ, এই রকম কাজ হতে পারে, কিংবা প্রকৃতির সহায়তায় কৃষিকাজ করা, এই ধরনের কাজও হতে পারে। তাহলে এই কাজগুলো যেগুলি প্রকৃতি নির্ভর, প্রকৃতিকে সরাসরি প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করা হয়, তাকে বলা হয় প্রাথমিক শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ। প্রাথমিক শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্ভুক্ত কয়েকটি কাজ হলো ফলমূল সংগ্রহ করা, কৃষিকাজ করা, মৎস্য আহরণ করা, বনজ সম্পদ সংগ্রহ করা, খনিজ সম্পদ উত্তোলন করা। এখানে আমি কয়েকটি ছবি দিয়েছি, দেখো কৃষিকাজ করছেন একজন, জেলেরা মাছ ধরছে, খনিতে শ্রমিকরা কাজ করছে। তাহলে এই যে কাজগুলো যেগুলো প্রকৃতির সাথে সরাসরি সম্পর্কযুক্ত, প্রকৃতির ভাণ্ডার থেকে সম্পদ সংগ্রহ করা হচ্ছে বা প্রকৃতির সহায়তায় সম্পদ সৃষ্টি করা হচ্ছে, সেই কাজগুলিকে আমরা বলি প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ। এবার দেখো, প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপকে আমরা কয়েকটি ভাগে ভাগ করি, শ্রেণী বিভাগ। কি কি? শিকার ও সংগ্রহ করা, কাঠ সংগ্রহ করা, মৎস্য শিকার করা, কৃষিকাজ করা, পশুপালন করা, দ্রব্য আহরণ করা। কৃষিকাজকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, জীবন ধারণ ভিত্তিক এবং বাণিজ্যিক। জীবন ধারণ ভিত্তিকে দুভাগে ভাগ করা হয়, আদিম কৃষি, নিবিড় কৃষি। বাণিজ্যিককে বাগিচা কৃষি, দানাশস্য বা তন্তু জাতীয় শস্য উৎপাদন, সেই কৃষি। তাহলে প্রাথমিক কার্যকলাপ তার 6টি ভাগ: শিকার বা সংগ্রহ, কাষ্ঠ আহরণ, মৎস্য শিকার, কৃষিকাজ, পশুপালন এবং খনিজ দ্রব্য আহরণ। প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, দেখো এই কার্যাবলীর দ্বারা আমরা কি করি, সরাসরি পরিবেশ থেকে প্রয়োজনীয় উপাদানগুলো সংগ্রহ করে থাকি। আর এই কাজের দ্বারা মানুষের প্রাথমিক চাহিদা অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই চাহিদাগুলো সবার আগে শ্রমিকরা বা এই কাজে নিযুক্ত ব্যক্তিরা তাদের এই চাহিদাগুলো মেটায়। এই কার্যাবলীর থেকে উৎপাদিত সামগ্রী
অর্থাৎ কৃষিজ ফসল, খনিজ দ্রব্য, পশুজাত দ্রব্য সামগ্রী সবই কিন্তু অন্য কোনো শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এই কাজে যুক্ত শ্রমিকদের কিন্তু অনেক বেশি শ্রম প্রদান করতে হয়, অর্থাৎ এই কার্যাবলীগুলো পেশি শক্তি ভিত্তিক এবং শ্রম নির্ভর। পেশি শক্তি ভিত্তিক কেন বলছি? ধরো যখন কৃষিকাজ করা হচ্ছে বা খনি থেকে খনিজ দ্রব্য সংগ্রহ করা হচ্ছে, তখন শ্রমিককে অনেক বেশি কায়িক শ্রম করতে হচ্ছে। সেই জন্য বলা হয় যে এই কাজগুলি অনেক বেশি পেশি শক্তি ভিত্তিক এবং শ্রম নির্ভর। এই কাজগুলিতে যুক্ত শ্রমিকদের আয় কিন্তু অন্যান্য কার্যাবলীর সাথে যুক্ত শ্রমিকদের আয়ের তুলনায় অনেক কম, অর্থাৎ প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর শ্রমিকদের আয় তুলনামূলকভাবে অনেক কম। আর এই কার্যাবলীগুলো সম্পূর্ণভাবে পরিবেশ বা প্রকৃতি নির্ভর, অর্থাৎ কৃষক যতই শ্রম দিক, যদি জলবায়ু অনুকূল না হয়, অর্থাৎ প্রয়োজনীয় বৃষ্টিপাত হলো না বা বন্যা হলো, সেক্ষেত্রে কিন্তু ফসল নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই অর্থনৈতিক কার্যাবলী সম্পূর্ণভাবেই পরিবেশ নির্ভর। আর যেহেতু এই কার্যাবলীর সাথে যুক্ত শ্রমিকদের অনেক বেশি কায়িক শ্রম প্রদান করতে হয়, সেই জন্য এই পেশায় নিযুক্ত শ্রমিকদের রেড কলার ওয়ার্কার বলা হয়। এই রেড কলার ওয়ার্কারটা তোমাদের কিন্তু এমসিকিউয়ে প্রশ্ন আসে যে রেড কলার ওয়ার্কার কোন শ্রমিকদের বলা হয়, তাহলে উত্তর হবে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর সাথে যুক্ত শ্রমিকদের রেড কলার ওয়ার্কার বলা হয়। প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের পরের ভাগ বা দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপগুলি সম্পর্কে এখন আলোচনা করি। দেখো, প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীতে যে দ্রব্যগুলো উৎপাদিত হয়েছিল বা সংগৃহীত হয়েছিল, সেই উপাদানগুলো দিয়ে সেগুলো যন্ত্রের মাধ্যমে যখন নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কোনো দ্রব্য উৎপাদন করা হয়, তখন সেই কার্যকলাপকে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ বলা হয়। আমরা যদি এইভাবে বলি, প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের থেকে প্রাপ্ত বা উৎপাদিত বিভিন্ন বস্তুর ওপর ভিত্তি করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিল্প কারখানার মানুষের ব্যবহার উপযোগী বস্তু উৎপাদনের কার্যকলাপকে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ বলা হয়। অর্থাৎ প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে প্রাপ্ত বা উৎপাদিত দ্রব্য, আধুনিক প্রযুক্তি, শিল্প কারখানায় কী করা হচ্ছে, নতুন বস্তু উৎপাদন করা হচ্ছে যা মানুষের ব্যবহার উপযোগী, তখন তাকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ। দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্ভুক্ত কয়েকটি কার্য হলো ভারী শিল্প, হালকা শিল্প আর কুটির শিল্প। এবার দেখো, এখানে দুটো ছবি দিয়েছি। প্রথমটি বস্ত্রশিল্প উৎপাদন করা হচ্ছে, দ্বিতীয়তে লৌহ ইস্পাত শিল্প। এই দুটোই কিন্তু বা এই ধরনের শিল্প কার্যাবলীগুলি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী। দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। কাঁচামালের বৈশিষ্ট্য অনুসারে শ্রেণীবিভাগ, উৎপাদিত দ্রব্যের বৈশিষ্ট্য অনুসারে শ্রেণীবিভাগ, আয়তন অনুসারে শ্রেণীবিভাগ আর মালিকানার উদ্যোগ অনুসারে শ্রেণীবিভাগ। কাঁচামালের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে খনিজ দ্রব্য ভিত্তিক শিল্প, কৃষি ভিত্তিক শিল্প, প্রাণীজাত দ্রব্য ভিত্তিক শিল্প আর রাসায়নিক দ্রব্য ভিত্তিক শিল্প। এরপরে আসছি উৎপাদিত দ্রব্যের উপর ভিত্তি করে বুনিয়াদি শিল্প আর ভোগ্যপণ্য উৎপাদক শিল্প। আয়তন অনুসারে আবার শিল্পকে তিনটি ভাগে ভাগ করা হয়: বৃহদায়তন শিল্প, মাঝারি ও ক্ষুদ্র শিল্প আর কুটির শিল্প।
আর মালিকানা, মালিকানা মানে তোমরা জানো, কে এই শিল্পটা গড়ে তোলার জন্য পয়সার যোগান দিচ্ছে, সেই হিসেবে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত শিল্প, বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত শিল্প আর যৌথ অর্থাৎ সরকারি এবং বেসরকারি উভয়ের যৌথ প্রয়াসে উৎপাদিত শিল্প। তাহলে দেখো, আমরা প্রথমেই দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীকে 3টে ভাগে ভাগ করছি। কাঁচামালের বৈশিষ্ট্য অনুসারে, অর্থাৎ শিল্প কারখানায় কোন কাঁচামাল ব্যবহৃত হচ্ছে, খনিজ দ্রব্য না কৃষিজ দ্রব্য না প্রাণীজাত দ্রব্য না রাসায়নিক দ্রব্য। দ্বিতীয় হচ্ছে উৎপাদিত দ্রব্যের বৈশিষ্ট্য অনুসারে, অর্থাৎ যে দ্রব্যটা তৈরি হলো তার উপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করছি, বুনিয়াদি শিল্প আর ভোগ্যপণ্য উৎপাদক শিল্প। আয়তন অনুসারে, অর্থাৎ শিল্প কারখানার আয়তন, উৎপাদিত দ্রব্যর পরিমাণ, সেই হিসেবে 3টে ভাগে ভাগ করছি, বৃহদায়তন শিল্প, মাঝারি শিল্প আর কুটির শিল্প। আর সবশেষে হচ্ছে মালিকানা অনুযায়ী 3 ভাগে ভাগ করি, সরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ আর হচ্ছে যৌথ উদ্যোগ। দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীতে কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন দেখো, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী পুরোপুরি শিল্প ভিত্তিক, কারখানা নির্ভর। আর এই কারখানাগুলিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর থেকে উৎপাদিত সামগ্রী, অর্থাৎ যে কৃষিজ ফসল উৎপাদিত হলো বা বন থেকে যে দ্রব্য সংগৃহীত হলো বা খনি থেকে যে খনিজ দ্রব্য উত্তোলিত হলো, এই কাঁচামালগুলি কিন্তু শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর উৎপাদিত সামগ্রী দ্বিতীয় অর্থনৈতিক কার্যাবলীর কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীগুলো কি? প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর ওপর নির্ভরশীল। আবার দেখো, দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীতে নতুন দ্রব্য তৈরি হয়, অর্থাৎ যে কাঁচামালগুলো ব্যবহৃত হলো সেগুলো পরিবর্তিত হয়ে নতুন দ্রব্য তৈরি হচ্ছে। যেমন যদি খনিজ তেল বা ক্রুড অয়েল, সেটা পরিশোধন করা হচ্ছে, সেখান থেকে ডিজেল, পেট্রোল, কেরোসিন, এই ধরনের নতুন দ্রব্য তৈরি হচ্ছে। তৃতীয় বৈশিষ্ট্য হলো, দেখো, এই কারখানাগুলো স্থাপনের জন্য কি হয়, প্রচুর মূলধনের প্রয়োজন হয়। এছাড়া কি প্রয়োজন হয়? উন্নত মানের যন্ত্রপাতির প্রয়োজন হয়। কারখানার জমি ক্রয়, কারখানার জন্য যন্ত্রপাতি ক্রয়, কারখানার বিল্ডিং বানানো, শ্রমিকের মজুরি দেওয়া, কাঁচামাল ক্রয়, বাজারজাত করা উৎপাদিত দ্রব্য সবগুলোর জন্য কি হয়, প্রচুর মূলধনের প্রয়োজন হয়। যদিও এই কার্যাবলী যন্ত্র নির্ভর, কিন্তু এই যন্ত্র চালানোর জন্য, যন্ত্রগুলোকে চালানোর জন্য কি হয়, প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীতে প্রচুর দক্ষ শ্রমিক আর সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। এই অর্থনৈতিক কার্যাবলীর দ্বারা কি হয় জানো? জাতীয় আয় বৃদ্ধি হয়, স্থায়ী সম্পদের সৃষ্টি হয়, আর জাতীয় আয় বৃদ্ধি পাওয়ায় দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। যেসব দেশ শিল্পে যত উন্নত, সেই দেশ কিন্তু তত উন্নত হচ্ছে, সেই দেশ তত উন্নত দেশ। শিল্প উন্নত হলেই সেই দেশ উন্নত হতে পারে। আর এই অর্থনৈতিক কার্যাবলীর সাথে যে যুক্ত ব্যক্তিরা বা যুক্ত শ্রমিকরা, তাদেরকে বলা হয় ব্লু কলার ওয়ার্কার বা নীল পোশাকের কর্মী। দেখো, এর আগে তোমরা দেখলে যে প্রকৃতি থেকে সরাসরি সম্পদ আহরণ করা হচ্ছে প্রাথমিক শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপে। দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপে আমরা কি করছি? প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের থেকে প্রাপ্ত সম্পদগুলোকে যন্ত্রের মাধ্যমে নতুন দ্রব্য তৈরি করছি। এবার এই যে নতুন দ্রব্যটা তৈরি হলো, সেটা যদি বিক্রি না হয়, সেটা যদি ভোগ করা সম্ভব না হয়, তাহলে কিন্তু সেটা আর তৈরি করা সম্ভব হবে না। অর্থাৎ যে কোনো জিনিস যদি সেটা ভোগ না হয়, যদি সেটা বিক্রি না হয়, সেটা থেকে যদি অর্থ উপার্জন না হয়, তাহলে কিন্তু সেটা আর উৎপাদন করা হবে না।
তো তৃতীয় শ্রেণীর যে অর্থনৈতিক কার্যকলাপ সেটা হলো পুরোপুরি এই পরিষেবা বা সুষ্ঠু ব্যবস্থা করা, অর্থাৎ একটা জিনিস তৈরি হচ্ছে সেটাকে ঠিকমতো বাজারে নিয়ে যাওয়া এবং বাজারে যারা ওই দ্রব্যটি ভোক্তা, ওই দ্রব্যটি যাদের প্রয়োজন তাদের হাতে সেটা তুলে দেওয়া। এই পুরো কাজটি যারা করে তারা হলো তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত ব্যক্তিরা। তাহলে দেখো, প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপে সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে সম্পাদিত বিভিন্ন ধরনের সংযোগকারী পরিষেবামূলক যে কাজ তাকে তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যকলাপ বা পরিষেবামূলক কার্যকলাপ বলা হয়। তাহলে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠুভাবে পরিষেবা প্রদান করা। সুষ্ঠুভাবে করতে হবে, পরিষেবা প্রদান করতে হবে। এই শ্রেণীতে বা এই তৃতীয় শ্রেণীতে যে ধরনের কাজ হয় সেগুলো হলো পরিবহন ও যোগাযোগ সংক্রান্ত কাজ, ব্যাংক, বিমা, বিনোদনমূলক কাজ, এইসব পরিষেবামূলক কাজকে বলা হয় তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এখন দেখো, এই তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের আমরা শ্রেণী বিভাগ করি। তাহলে কি কি ভাগে ভাগ করা হচ্ছে? পরিষেবা, ব্যবসা বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ। পরিষেবাকে আবার কতগুলি ভাগে ভাগ করা হয়? ব্যাংক, বিমা, রিয়েল এস্টেট, ব্যক্তি বা গোষ্ঠীগতকে বেসরকারি, এনজিও আর সরকারি। তাহলে পরিষেবা হলো কি কি পরিষেবা দেয় এই স্তরের লোকজনরা? ব্যাংক, বিমা, রিয়েল এস্টেট বা ব্যক্তি বা গোষ্ঠীগত একসাথে বা একা, বেসরকারি বা ব্যক্তিগত প্রতিষ্ঠান, এনজিও এবং সরকারি প্রতিষ্ঠান। দ্বিতীয় কাজ কি পরিষেবার? ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য কীরকম হয়? পাইকারি ও খুচরো। এবার দেখো, 3 নাম্বার হলো পরিবহন। পরিবহনে কি কি রয়েছে? রেল, সড়ক, জলপথ, আকাশপথ আর পাইপলাইন। শেষ হলো যোগাযোগ। যোগাযোগে কি হচ্ছে? টেলিফোন, ইন্টারনেট, রেডিও, সংবাদপত্র, এই সব মাধ্যমগুলি ইউজ করে বা ব্যবহার করে যারা পরিষেবা দিচ্ছে তারা হলো তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের শ্রমিক। এবার আমরা এই তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, প্রথম ও দ্বিতীয় স্তরের যে কার্যাবলীর মধ্যে যোগ সাধন হলো তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ। অর্থাৎ উৎপাদন আর ভোগকারী মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করা এই কার্যাবলীর দ্বারা হয়ে থাকে। এই কার্যাবলীকে সংযোগ সাধন সংক্রান্ত কার্যাবলী বলা হয়। তৃতীয় শ্রেণীর কার্যাবলীর প্রধান বৈশিষ্ট্য হলো একজন মানুষ বা সমাজের প্রতিটি স্তরের মানুষের সেবা প্রদান করা। যেমন ব্যাংকিং পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, এর মাধ্যমে কি করে? এই তৃতীয় শ্রেণীর শ্রমিকরা অন্য মানুষদের সেবা প্রদান করে, পরিষেবা প্রদান করে। নেক্সট হচ্ছে দেখো, এই কার্যাবলীর জন্য কি প্রয়োজন? দক্ষতা প্রয়োজন, উন্নত মেধা প্রয়োজন, বিশেষ বুদ্ধি প্রয়োজন, যেমন অভিনয়, খেলাধুলা, গান বাজনা, চিকিৎসাদান, শিক্ষাদান, আইনি পরামর্শদান প্রভৃতি। এই ক্ষেত্রে প্রধান কাজ হলো পরিষেবা প্রদান করা, যা মূলত অস্পর্শযোগ্য বা অবস্তুগত উপাদান। তৃতীয় স্তরের কার্যকলাপে নিযুক্ত মানুষের সংখ্যা যত বেশি হয় সেই দেশের অর্থনৈতিকভাবে কি হয়? সেই দেশ তত বেশি উন্নত হয়। আর এই কাজে যুক্ত ব্যক্তিদের আমরা বলি গোলাপি পোশাকের কর্মী। তাহলে কি হলো? দেখো যে তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ মানে পরিষেবা প্রদান করা। সেই পরিষেবা কি করে হয়? ব্যাংকের মাধ্যমে হতে পারে,
সেখানে স্বাস্থ্য পরিষেবা হতে পারে, সেখানে শিক্ষাদান হতে পারে। তাহলে এই স্তরের কাজের প্রধান কাজই হলো পরিষেবা প্রদান করা, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যে কাজগুলো হয়েছিল সেগুলোকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে সাহায্য করা। এইখানে যে ব্যক্তিরা বা যে শ্রমিকরা যুক্ত তারা উচ্চ মেধা এবং দক্ষতা সম্পন্ন হওয়া প্রয়োজন। আর এই যে পরিষেবা, সেটা কিন্তু যেমন কৃষিজ ফসল ধরা যাচ্ছে, শিল্পজাত উৎপাদিত দ্রব্য ধরা যাচ্ছে, কিন্তু তৃতীয় শ্রেণীতে যে সেবাটা তুমি দিচ্ছ সেটা কিন্তু অস্পর্শযোগ্য। অর্থাৎ ব্যাংকে ইন্টারনেটের মাধ্যমে তোমাকে যে ব্যাংককর্মী সাহায্য করছে সেটা কিন্তু হাতে ধরা যায় না। তাহলে এই কাজগুলো হচ্ছে অস্পর্শযোগ্য। আর কোনো দেশ এই এই কাজগুলিতে, তৃতীয় শ্রেণীর কার্যবলী যে দেশে যত উন্নত সেই দেশ তত উন্নত হতে থাকে। আর লাস্ট কি বললাম, যে এখানে এই কাজের সাথে যুক্ত শ্রমিকদের আমরা বলি গোলাপি পোশাকের কর্মী। এবার আমরা চলে যাচ্ছি পরের অর্থনৈতিক বা চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে, চতুর্থ বা ফোর্থ শ্রেণী। এবার দেখো, তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় তোমরা বুঝতে পারলে। চতুর্থ স্তর মানে আরেকটি উন্নত কাজ, উন্নত মেধা, বুদ্ধি, বিশেষ দক্ষতা ইত্যাদির মাধ্যমে কি হয়, যখন প্রথম, দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীর কার্যাবলী সংক্রান্ত তথ্যের আদান প্রদান করা হয়, সংগ্রহ, বিশ্লেষণ করা হয় এবং উপস্থাপন ও পরিবেশন করা হয়, তখন সেই কার্যাবলীকে বলা হয় চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলী। অর্থাৎ কি হলো, দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটে শ্রেণীর কার্যাবলী সংক্রান্ত যে তথ্য, সেটাকে বিশ্লেষণ করা, সেটাকে প্রক্রিয়াকরণ করা, সেটাকে উপস্থাপন বা পরিবেশন করা, এই কাজগুলি যারা করে তারা হলো চতুর্থ শ্রেণীর ওয়ার্কার। চতুর্থ শ্রেণীর ওয়ার্কার বা অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্ভুক্ত কাজগুলি হলো তথ্য প্রযুক্তির কাজ, কম্পিউটার ও টেলিযোগাযোগ, জমিবাড়ি কেনাবেচা বা রিয়েল এস্টেটের কাজ, তথ্য সংবাদ সংগ্রহ ও বিশ্লেষণ ও পরিবেশন, উন্নয়নমূলক গবেষণা, সরকারি আমলাতান্ত্রিক কাজ, চিত্র সাংবাদিকের কাজ প্রভৃতি। এবারে আমরা দেখো এই চতুর্থ শ্রেণীর কাজের শ্রেণী বিভাগ করছি। কী কী ভাগে ভাগ করা হচ্ছে? তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টর, বিনোদন, প্রশাসনিক কাজ আর শিক্ষা। বিনোদনকে তিনটে ভাগে ভাগ করছি: সিনেমার মাধ্যমে বিনোদন, টিভির মাধ্যমে বিনোদন আর পর্যটন। আর প্রশাসনিক কাজকে সরকারি কাজ এবং বেসরকারি কাজ। এখন আমরা এই চতুর্থ শ্রেণীর বৈশিষ্ট্যগুলো পড়ি। দেখো, আমি কি বললাম, চতুর্থ শ্রেণী অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপে যে কাজগুলি হয়েছিল সেগুলোকে আরও পরিশীলিতভাবে উপস্থাপন করা, পর্যালোচনা করা এদের কাজ। তাহলে এই যে অর্থনৈতিক কার্যাবলী, সেটা বিংশ শতাব্দীতে মূলত উদ্ভব হয় আর উন্নত দেশগুলিতে সর্বাধিকের বিকাশ ঘটে। অতি উন্নত মেধাযুক্ত শিক্ষিত ব্যক্তিবর্গ এই কাজের জন্য উপযুক্ত। প্রশাসনিক কাজের দক্ষতা ও পেশাদায়িত্বের উপর গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে কায়িক শ্রমের কিন্তু কোনো প্রয়োজন হয় না। নেক্সট দেখো, চতুর্থ ও নব্যক্ষেত্রের অর্থনৈতিক কাজ সম্পূর্ণ বাজার ভিত্তিক এবং নতুন বাজার সৃষ্টিতে সাহায্য করে। উন্নত দেশ যেমন ইউএসএ, কানাডা, এই দেশগুলি কী করে? উচ্চ আয় সম্পন্ন মেধার আমদানি করে। এই আমদানিকে বলা হয় ব্রেইন গেইন। অর্থাৎ এই উন্নত দেশগুলি অধিক বেতন দিয়ে অনুন্নত দেশগুলি থেকে মেধা তাদের দেশে নিয়ে যায়। তোমরা জানো যে বিদেশে অনেকেই কাজ করতে যায়। এই যে নিজের দেশের উচ্চ মেধা সম্পন্ন ব্যক্তিরা নিজের দেশে কাজ না করে তারা যখন অন্য দেশে চলে যাচ্ছে, সেখানে গিয়ে কাজ করছে, সেখানকার গভর্নমেন্ট তাদেরকে বেতন দিচ্ছে। এই প্রক্রিয়াটাকে যখন অন্য দেশে চলে গেল, তখন সেটা হলো সেই দেশের ব্রেন গেইন। আর যে দেশ থেকে মেধা চলে গেল, যে দেশটা ফাঁকা পড়ে থাকলো, তাকে বলা হয় ব্রেন ড্রেন। অর্থাৎ ড্রেনের মাধ্যমে যেমন নোংরা জল বয়ে যায়, সেইভাবে এই ব্রেন ড্রেন মাধ্যমে কি হলো,
দেশের উন্নত মেধা দেশে না থেকে সেটা যখন অন্য দেশে গিয়ে তাদের অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করছে, তখন তাদের ক্ষেত্রে হচ্ছে ব্রেন গেইন, আর যে দেশ থেকে চলে যাচ্ছে সেই দেশের ক্ষেত্রে হচ্ছে ব্রেন ড্রেইন। এবার দেখো, এই চতুর্থ স্তরের সাথে যুক্ত ব্যক্তিবর্গ তারা কি হয়, উচ্চ পদমর্যাদা সম্পন্ন হয়। এরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে এবং এর ফলে কি হয়, দেশের অর্থনীতি শক্তিশালী হয়ে ওঠে। এই অর্থনৈতিক কার্যকলাপের সঙ্গে ব্যক্তিদের আয় বেশি এবং সেই জন্য কি হয়, এই শ্রমিকদের কিন্তু সংখ্যাও কিছুটা কম। আর এই কার্যাবলীর সাথে যুক্ত ব্যক্তিদের আমরা বলি সাদা পোশাকের কর্মী। পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যকলাপ বা সর্বোচ্চ কার্যকলাপ। সর্বোচ্চ মানে তোমরা জানো যে এরা সবচেয়ে শীর্ষে বসে আছে। যে কোনো অফিস হোক, যে কোনো সরকারি ক্ষেত্র হোক, বেসরকারি ক্ষেত্র হোক, সর্বোচ্চ পদে এরা রয়েছে, সর্বোচ্চ ক্ষমতা এদের রয়েছে। তাহলে দেখো, এই কাজের সাথে যুক্ত যারা, তাদের কি হবে, তাদের মানসিক দক্ষতা, জ্ঞান, বুদ্ধি প্রখর হবে এবং তাদের নীতি নির্ধারণের ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে। আমরা আরও বলতে পারি যে বিশেষ মানসিক দক্ষতা ও উৎপাদন ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাযুক্ত, দেশের বিভিন্ন ক্ষেত্রে নীতি নির্ধারণের মতো দূরদৃষ্টি সম্পন্ন, বুদ্ধিদীপ্ত, উচ্চমানের পরিষেবামূলক কাজকে বলা হয় পঞ্চম শ্রেণীর কার্যকলাপ। এই পঞ্চম শ্রেণীর কাজের সাথে যুক্ত কাজগুলি হলো উচ্চ প্রযুক্তি নির্ভর চিকিৎসা, গবেষণা, উপগ্রহ পরিষেবা, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণ, আউটসোর্সিং, বিজ্ঞানী উদ্ভাবনকারী চিকিৎসা, উপদেষ্টা প্রভৃতি ব্যক্তিবর্গের কাজ। এই কাজগুলোকে কুইনারি অ্যাক্টিভিটি বা কুইনারি কাজও বলা হয়। এখন আমরা শ্রেণী বিভাগ একটু আলোচনা করি। পঞ্চম শ্রেণীর কাজকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে: বিশেষায়ন থেকে গবেষণা এবং নতুন কিছু উদ্ভাবন, এবং পরামর্শদান, সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ। এক্ষেত্রে এই কাজটি সরকারি এবং বেসরকারি কর্পোরেট সংস্থা উভয় ক্ষেত্রেই হতে পারে। এখন আমরা বৈশিষ্ট্যগুলি বলি। দেখো, এই কাজগুলি বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে দ্রুত হারে বৃদ্ধি লাভ করে। এই পেশায় দৈহিক শ্রম অপেক্ষা মানসিক শ্রম অর্থাৎ প্রখর বুদ্ধি, ক্ষুরোধার চিন্তাভাবনা, জ্ঞান, অভিজ্ঞতা প্রয়োজন হয়। এই পেশায় সিদ্ধান্ত গ্রহণের বেশি দরকার হয়। অন্যান্য কাজে নিযুক্ত কর্মী অপেক্ষা এই কাজে নিযুক্ত কর্মীর সংখ্যা খুবই সীমিত। এক্ষেত্রে উচ্চ পর্যায়ে চিকিৎসা, গবেষণা, ব্যবস্থাপনা, পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণ, পরিকল্পনা রচনা, পরামর্শমূলক কাজের উপর গুরুত্ব আরোপ করা হয়। পঞ্চম বা অত্যাধুনিক কাজে নিযুক্ত মানুষেরা উচ্চ আয় সম্পন্ন হয়, আর এই কাজে যুক্ত মানুষেরা অত্যন্ত উচ্চমান ও উচ্চ আয় সম্পন্ন বললে এদেরকে মূল্যবান সোনার সঙ্গে তুলনা করা হয়। সোনালী পোশাকের কর্মী বা গোল্ডেন কলার ওয়ার্কার এদেরকে বলা হয়। তাহলে দেখো, বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলছি বিংশ শতাব্দীর মাঝামাঝি কাল থেকে এই কাজগুলি অত্যাধিক বৃদ্ধি পায়। এই কাজে তোমরা দেখতেই পাচ্ছ, সিদ্ধান্ত গ্রহণটাই প্রধান কাজ। নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ এদেরকে করতে হয়, এদের কোনো কায়িক শ্রম করতে হয় না। এই কাজে নিযুক্ত ব্যক্তিরা, তাদের সংখ্যা খুব কম হয়। উচ্চ পর্যায়ে চিকিৎসক, গবেষণা, ব্যবস্থাপনা, পরিচালনা, সিদ্ধান্ত গ্রহণ, নীতি নির্ধারণ, পরিকল্পনা রচনা, পরামর্শমূলক কাজের উপরে এক্ষেত্রে জোর দেওয়া হয়। এদের আয় অনেক বেশি হয় এবং এরা যেহেতু সবচেয়ে উঁচু, সবচেয়ে ক্ষমতাবান, এই জন্য এদেরকে বলা হয় গোল্ডেন কলার ওয়ার্কার। তাহলে দেখলে যে কোনো একটি অঞ্চলে বা কোনো একটি দেশে কী ধরনের অর্থনৈতিক কার্যাবলী হয় এবং তাকে কয়টি ভাগে ভাগ করা হয়। তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবকটি পর্যায়ে এখানে আলোচনা করা হলো। এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। এই বছরের 11 পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে এবং তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চাও, সেখানেও কিন্তু এখান থেকে বিভিন্ন পেশা তুলে ধরে
তাদেরকে তারা কোন পেশায়, কোন অর্থনৈতিক কার্যকলাপের সাথে যুক্ত, এই ধরনের প্রশ্ন ভীষণ আসে। সেজন্য এটা কিন্তু খুব জরুরি বিষয়, জরুরি টপিক। তোমরা এটা খুব ভালো মতো পড়বে।